শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। আমি একটি গান দিয়ে শুরু করছি। গানের কথা ও সুর আব্দুল লতিফ, শিল্পী হচ্ছেন আব্দুল আলী। অত্যন্ত পরিচিত একটি গান, কালজয়ী একটি গান, গাইছি একটু। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সুপ্রিয় সুধী, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি নই, আমি শীত ঘরের মালিক নই। চমৎকার একটি কথার গান পরিবেশন করলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, সঙ্গীত প্রশিক্ষক, লোকসঙ্গীত বিশেষজ্ঞ, বাংলাদেশ বেতার এবং টেলিভিশন শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। আপনারা অনেকেই তাকে চিনেন শিল্পাঙ্গনে। উনি অনেক পরিচিত মুখ, আমাদের প্রিয়জন, আমাদের অগ্রজ আব্দুর রহিম। আজকে আমরা আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে আমরা মঞ্চালকের আড্ডা এবং গল্প আপনাদের সাথে শেয়ার করব। রহিম ভাই, আপনাকে স্বাগত মঞ্চালকে। ধন্যবাদ। আচ্ছা, সঙ্গীতটা আপনার শুরু হয়েছিল কখন থেকে? আসলে সঙ্গীতটা শুরু হয়েছে একেবারে ছোটবেলা থেকে। আচ্ছা, কিন্তু গান বাজনার কোনো পরিবেশ ছিল না আমাদের দেশে তখন। তখন বয়স যখন আমার হয়তো 6 কি 7 হবে, তখন ওই সময় আব্বাস উদ্দিন আহমেদের এই যে তখন বলতাম আমরা কলের গান। জি, কলের গান তখন আমাদের একটা দোকানে আনছিল। ওই কলের গানে শুনলাম তখন আব্বাস উদ্দিনের গান, ওই আমায় এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি। এইসব গান শুনতাম আব্বাস উদ্দিনের। প্রায় যখনই বাজারে যেতাম তখন এই কলের গান, এই আব্বাস উদ্দিনের গানগুলো শুনতাম। তখন আর কারো গান শুনতাম না। ওই রেডিও সিটে ফোটা 2-1 কাছে ছিল। জি, হয়তো মানে 1000-এ একজনের কাছে হয়তো রেডিও ছিল তখন। যে শতকরাও বলা যাবে না। তখন একটা রেডিও একজনের বাসায় থাকা মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার ছিল। মানে রেডিও, টেলিভিশন, টেলিভিশন তো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, অ্যানালগ ফোন, হ্যাঁ হ্যাঁ, মানে ওই সময়টা একটা বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ। তো শৈশবটা মানে কি আপনাকে শৈশবটা আসলে ওই আমি এই পড়াশোনা করতাম ফাঁকে ফুঁকে, একটু ওই যে সুর আমার মাথার ভিতরে ঢুকে গেছে, আমার মনে ঢুকে গেছে, একটু করে আমি গানগুলো গাইতাম। এই করতে করতে এই আমি বিভিন্ন আমাদের দেশে যেমন ওয়াজ মাহফিল হতো, তখন বলতো যে রহিম তুমি একটা ক্যারাত করবে এখানে। জি, ক্যারাত করতাম, বা বলতো যে একটা ইসলামী গজল গাইবে। আচ্ছা, এ ছোট মানুষ তখন আমাকে মঞ্চে তুলে দিত ওয়াজ মাহফিলে। ক্যারাত পড়তাম, আবার ইসলামিক গজল গাইতাম তখন। তারপরে এইভাবে করতে করতে এই আমি যখনই হাঁটি তখন গান আর গান, গান শুধু গানই গাই। গানের ওই আমি কেউ যদি বলতো যে এই একটা গান শোনাতো, কিন্তু আমি লজ্জায় তখন আমি মানে গাইতে চাইতাম না। কিন্তু যখন আমি বড় হয়েছি, যখনই কেউ বলতো একটা গান শোনাতো ভাই, চট করে আমি গান শুনে দিতাম। ছোটবেলায় খুব লজ্জা লাগতো আমাকে গান গাইতে। আবার আরেকটা স্মৃতি মনে পড়ে, স্কুলে মাঝে মাঝে হয়তো কালচারাল প্রতিযোগিতা হতো, তা আমি তখন গান গাইতাম। গান গেয়ে আমি বারবার সবসময় ফার্স্ট হতাম। এইভাবেই আমার সঙ্গীত জীবনটা মানে এসএসসি পর্যন্ত আমার এইভাবে গ্রামে আমার কেটেছে। তারপরে যুদ্ধের পর
তারপরে চলে গেলাম ঢাকা। এইভাবেই আমি সঙ্গীত জীবন শুরু করলাম। আর ঢাকা থাকতো তখনও আপনি গান গাইছেন? গান গাইছি, তবে এই অনেকে মানে যারা জানতো আমি গান করি আমাকে বিভিন্ন হয়তো কোনো বিয়ের প্রোগ্রামে জি নিয়ে যেত, আমি হয়তো একটা গান করতাম। ওই করতাম কি আব্দুল আলিমের গানগুলো। তো বিশেষ করে আব্বাস চৌধুরীর গান থেকে শুরু করে রেডিও যখন আস্তে আস্তে শুনে মানে মানে শুনতে লাগলাম, তখন শুনি যে আব্দুল আলিমের গান। আব্দুল আলিমের গানগুলো আমাকে এতভাবে অনুপ্রাণিত করতো, আমার তার গলা শুনে, তার মানে গানের আওয়াজ শুনে আমি একদম ইয়ে হয়ে যেতাম, একদম জি। মনে করো অন্য জগতে চলে যেতাম। সেই থেকে আমি আব্দুল আলিমের ভক্ত কিন্তু হয়ে গেছি। গানের তো অনেকগুলো ধারা আছে, ধারা আছে, এই হ্যাঁ। আপনি লোকসঙ্গীতের ধারাটাকে কেন পছন্দ করলেন? আসলে আমি লোকসঙ্গীতের ধারাটাকে বেছে নিয়েছি। আমি গান শুনতে শুনতে, গান গাইতে গাইতে, জি পল্লী গান তো আমি যেহেতু গ্রামের মানুষ, পল্লীর পুরো একটা আলাদা একটা দুর্বলতা ছিল। যখন রেডিও শুনতাম যে একটা নজরুলের গান হচ্ছে জি বা একটা আধুনিক গান হচ্ছে, বেশ ভালো লাগছে। পল্লীর পাশাপাশি আধুনিকও শুনছি, রবীন্দ্রসঙ্গীত শুনছি, নজরুল শুনছি, আবার ক্লাসিক্যাল শুনতে ভালো লাগতো না, কিন্তু পরবর্তীতে আবার বুঝতে পারলাম যে না, ক্লাসিক্যাল হচ্ছে গানের জি মূল বিষয়। এইভাবে করতে করতে আমি যখন আমি পল্লী গানগুলো গাই, তখন সবাই কেমন যেন আমাকে এত প্রশংসা, হ্যাঁ রে বাবা রে, তুমি খুব দুর্দান্ত গেয়েছো, খুব মানে খুব প্রশংসা। যার কারণে পল্লী গানের উপরে এতটা দুর্বলতা আমার ছিল, আমি সব গানই করতাম। জি বিশেষ করে পল্লী গানগুলো চিন্তা করলাম যে এটা পল্লী গান, মরমী গান, এগুলো আমাদের দেশের লোক সংস্কৃতি। তো চিন্তা করলাম যে না, আমি আমার দেশের লোক সংস্কৃতিটাকে আমি ধরে রাখি। এরপরে আমি অন্যান্য গান যদি করতে পারি করলাম, না করলে নেই, কিন্তু লোকসঙ্গীতটার উপর আমি বেশি প্রাধান্য দিয়েছে। বেতারও শুরু করলাম লোকসঙ্গীত, ইভেন টেলিভিশনও অদ্যাবধি চলছে। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের যদি কোনো আপনার গুরুত্বপূর্ণ কোনো স্মৃতি কি আপনার মনে আছে? হ্যাঁ, তবে বাংলাদেশ বেতার ঢাকায় যখন 72-তে আমি গেলাম, একজন মানে স্বাধীন মেলা বেতারের শব্দ সৈনিক, ওনার নামটা বলতেই হয় যেহেতু স্বাধীন মেলা বেতারের শব্দ সৈনিক, মোহাম্মদ শাহ বাঙালির জি জি সাহচর্যে আমি কেমন করে যেন ওনার দৃষ্টিগোচর, ওনার হয়েছিলেন। দৃষ্টিগোচরে ছিলাম। তারপর উনি আমার গান শুনলেন, বললো যে একটা গান শোনাতে, গাইলাম, খুব খুশি হয়েছেন, বললো যে ঠিক আছে আমি বেতারে প্রোগ্রাম করবো, তুমি আমার সঙ্গে চলো। এই তখন বেতারে ট্রান্সক্রিপশন সার্ভিসে জি পল্লী গান দিয়ে আমার প্রথম গান পরিবেশন শুরু। আমরা যদি সেই প্রথম বেতারের প্রথম গানটা যদি দুই লাইন আচ্ছা, হ্যাঁ, দুই লাইনটা একটু গাই আমি। গানটি একটি কমন সুর যদিও, জি কিন্তু তখন তো মানে আমাকে উনি যাই দিয়েছে সেটাই আমি গেয়েছি। প্রেম ছাড়া কি মধুর আলাপ হয় বন্ধু, কথা মিথ্যে নয়, আজ অবধি পাইলাম না তোর প্রেমের পরিচয় বন্ধু রে। প্রেম, এই গানটা দিয়ে আমি চমৎকার চমৎকার। আর এই গানটা যখন আমি গাইলাম, আমি বাড়িতে চিঠি লিখলাম আমার বড় ভাইয়ের কাছে, জি ভাই আমি বেতার একটা গান গেয়েছি, কত তারিখ এটা প্রচার হবে, কত তারিখ প্রচার হবে আমার কিন্তু এখন মনে নেই। বাড়িতে যখন চিঠি লিখলাম, আমার বড় ভাই তখন মানে মানে আমি তখনও ঢাকাতে আছি, অবস্থান করছি। তো প্রোগ্রাম গানটা শুনলো বেতারে, শোনার পরে উনি আমাকে চিঠি লিখলেন, আমি তোমার গান শোনার জন্য যখন সবাইকে বলেছি, আমার ভাই রহিম গান করবে রেডিওতে অমুক দিন অতটার সময়, বাজার মিলে গেছে জি আমার গান শোনার জন্য, আব্দুর রহিমের গান শুনবে বেতারে। মানে বেতার মানে মানে আমার বড় ভাই লিখছে, ওই সময় তো বেতার ছাড়া তো আর বেতার ছাড়া শোনার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, একেবারে বাজার মিলে গেছে। জি আমার ভাই আমার মানে এই অনুভূতি নিয়ে চিঠি লিখলেন, জি তোর গান এত ভালো হয়েছে, এত ভালো লাগছে। সেই থেকে আমি আরো এই যে আমাদেরকে কয়েকটা গানের আপনি শোনালেন, মানে এই যে গানের সঙ্গে যে কানেক্টিং যে জায়গাটা, এটাকে আপনি কিভাবে মানে আয়ত্ত করলেন? আসলে একেবারে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা। অবশ্যই, আসলে গান হচ্ছে প্রাণ, জি এটা আমি মনে করি। আর আমি
যখন আমি গান করি তখন আমি আমার এক দেশের আমার এলাকার পার্শ্ববর্তী গ্রামেরই জি একজন ওস্তাদ প্রবোধ দেওয়ানের নিকটে আমি হাতে করি উনি ওনার কাছে যেতাম মাঝে মধ্যে গান গাইতাম আর উনি তবলা বাজাইতেন তারপর ঢোল বাজাইতেন সব অনেক ইনস্ট্রুমেন্ট জানতেন গাওয়ার সময় বলতো যে তোমার গলা ভালো তুমি একটু প্র্যাকটিস করো তোমাকে আমি হাতে ঘড়ি দেবো উনি আমাকে সিম্পলি সারে গামা পাধা নিসা সানি ধাপা মাগা নিসা আমাকে বাজিয়ে দেখে দিলেন একবারে শুধু উনি আমাকে দেখিয়েছেন এইভাবে আয়ত্ত করে ফেলে আমি সারা বাজারে বাজাইতে আমি হঠাৎ করে আমার মাথায় ঢুকলো আমি দেখি কোনো গান বাজাইতে পারি কিনা চট করে আমি গান বাজানো শুরু করে দিয়েছি উনি দেখে বলে কি ব্যাপার তোমাকে মাত্র দিলাম হাতে ঘড়ি তুমি গান বাজানো শুরু করছো বললাম কি করবো দাদা তো সুর তো আমার মাথার মধ্যে ঘুরছে কি করবো না বাজে শিল্পী তো শিল্পী তখন শুরু করলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি দিয়ে আমি প্রথম মানে হারমোনিয়াম দিয়ে শুরু করলেন শুরু একজন প্রশিক্ষক হিসেবে এই নতুন প্রজন্মের কাছে আপনি এদের কোনো সম্ভাবনা দেখেন তাদের? না, বর্তমান যারা আমার হাত দিয়ে তো অনেক ছেলে মেয়ে উঠেছে, তবে কিছু কিছু ছেলে মেয়েদেরকে দেখি ওদের সম্ভাবনা আছে। অনেক সময় আমি ওদের সঙ্গে কিছুটা শেয়ার করি, আমি বলি যে তোমরা অরিজিনাল সুর আর মূল কথা মূল সুরে তোমরা গাইবা, তোমরা কোনো গুগল বা ইউটিউব ফলো করে তোমরা গাবে না, কারণ যেগুলো যেহেতু পুরনো দিনের গান আজকাল অনেকে গাইছে উলট পালট, সে তার নিজের মতো করে গাইছে। এই জন্য আমি অনেক ছেলে মেয়েদের ভিতরে বেশ সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি শুনি তো ফেসবুকে ছাড়ে ওরা গান, টেলিভিশনে গায়, খুব ভালো গায়, আধুনিক গাইছে, রবীন্দ্র গাইছে, নজরুল গাইছে, সব ধরনের গানই গাইছে, ভালো লাগে, এটা সম্ভাবনা আছে। সঙ্গীত পরিচালক হিসেবে আপনি এবং সুরকার হিসেবে কাজ করার কোন বিষয়টিকে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দেন? আমি আসলে মানে একজন সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে আসলে একজন সঠিকভাবে গান গাইতে হইলে তাকে সুর সম্পর্কে বুঝতে হবে, আবার সঙ্গীত পরিচালনা সম্পর্কে বুঝতে হবে। যদি সঠিকভাবে যদি গাইতে হয় তো ওখানের মধ্যে সুরের একটা ব্যাপার আছে, সঙ্গীত পরিচালনার একটা ব্যাপার আছে, সঠিকভাবে গলায় কিভাবে এটাকে ধারণ করবে, কিভাবে পরিবেশন করবে, এই জিনিসটা মানে একটার সঙ্গে আরেকটা জড়িত, কোনোটার চেয়ে কোনোটা কম নয়। সুর করা, সঙ্গীত পরিচালনা করা, গাওয়া, গায়কী, পরিবেশনা, একটার চেয়ে একটা। আপনি এর পরবর্তীতে কিন্তু আপনাকে আমরা কিন্তু শিল্পকলার মানে বাংলাদেশ শিল্পকলারই আন্ডারে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আপনি দীর্ঘদিন ধরে আপনি একজন প্রশিক্ষক হিসেবে ছিলেন। জি, সেটা কত সাল থেকে শুরু হয়েছিল? আমি আসলে 80-র দশক থেকে এমনিতে শিল্পকলা জড়িত ছিলাম। তখন ছিল শিল্পী পুল, একটা শিল্পী গোষ্ঠীর নামে ছিল এই প্রোগ্রাম। এখানে আমার সমবয়সী বা আমার জুনিয়র এরকম অনেকেই শিল্পী পুলে মানে ওখানে যোগ দিয়েছে, আর আমরা একসময় একটা আড্ডার মতো ওখানে ছিল। বিকেলবেলা হইতে ওখানে চলে যেত। প্রশাসনিক বিভাগের যত প্রোগ্রাম, সব প্রোগ্রামগুলো আমরা করতাম। তখন ছিল শিল্পী পুল নামে একটা সংগঠন। এই আস্তে ধীরে 85 সালে শুরু করলো মানে প্রশিক্ষণ বিভাগ। 85 সাল থেকে তারপরে আমি পরে বেতারে আবার যেহেতু চাকরি করি বেতারে আবার চলে আসলাম। কারণ অনেকে ওখানে ইন্টারভিউ দিয়ে ওখানে টিচার হিসেবে ঢুকে গেছে, কিন্তু আমি তখন ঢুকিনি। যাই হোক, পরবর্তীতে শিল্পকলা একাডেমিতে 2005 সালে তখন কালচারাল অফিসে ছিলেন আমার দিদি মানসী দাস তালুকদার। তো উনি প্রায় যে কোনো অনুষ্ঠান করতো, মানে আমাকে উনি আমন্ত্রণ জানাতেন, রবি আপনি আসেন, অমুক দিনে একটা প্রোগ্রাম আছে, অমুক মানে বিশেষ দিনে আপনাকে গাইতে হবে। এই করতে 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 ওনাদের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়েছে যে আব্দুর রহিমকে আমাদের দরকার। তো সেই সোর্সে তখন উনি পেপারে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল যে সঙ্গীত প্রশিক্ষক নেওয়া হবে। তো যাই হোক, একটা প্রক্রিয়া করে তো নিতে হবে, উনি যাতে বিতর্কিত না হন।
তা আমি দরখাস্ত করলাম, কিন্তু আমার একটা দুর্বলতা ছিল, শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষক হিসেবে আমার একটা ভূমিকা থাকলে মনে হয় ভালো। দরখাস্ত করলাম, কিছুদিন পরে আমি অনেককে বললাম, বন্ধু বান্ধব আমার সমবয়সী, তোমরা অ্যাপ্লিকেশন করবে? না, করবো না। তুমি যেখানে দিয়েছো আমাদের আর দেওয়ার দরকার নেই। ওরা সাহস করলো, ওরা সাহস করেনি, অনেককে বলেছে। যাই হোক, ইন্টারভিউ কল করেছে, এটা জাস্ট একটা ফর্মাল। হ্যাঁ, তখন ছিল এডিসি জেনারেল মফিজুর রহমান সাহেব। জি। তারপর যাই হোক গেলাম শিল্পকলা একাডেমিতে। তখন আর কিসের ইন্টারভিউ? এটা রহিম ভাই কত সালের কথা বলছেন? এটা 2005 সালে। 2005 থেকে 2025 পর্যন্ত 20 সাল, মানে 20 বছর আচ্ছা আমার সঙ্গীত প্রশিক্ষক হিসেবে। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয় আর কি, শিল্পীর তো কোনো রিটায়ারমেন্ট নাই। আমি মনে করি আমি একজন হয়তোবা ছোটখাটো একজন শিল্পী, আমি আপনি গানের শিল্পী, আমি অথবা নাট্যশিল্পী হিসেবে কাজ করি, কিন্তু আমি ছোট শিল্পী, আপনার নগণ্য আমি আপনার কাছ থেকে। তারপর আমি বলি যে আমি মনে করি যে শিল্পীর তো কোনো রিটায়ারমেন্ট হয় না আসলে। কিন্তু এই যে কিছুদিন আগে যে শিল্পকলা থেকে আপনাদেরকে রিটায়ারমেন্টের একটা ব্যাপার দিল, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আসলে 60 ঊর্ধ্ব হয়ে গেলে তো রিটায়ারমেন্ট। আমার তো 60 ঊর্ধ্ব অনেক আগে হয়েছে, কিন্তু শিল্পীর তো সুর আছে, কিন্তু আমি গাইছি, আমি সে আগে যেভাবে গেয়েছি সেটাই ঠিক সেইভাবে সমান তালে আমি গেয়ে যাচ্ছি। কিন্তু শিল্পকলা একাডেমিতে তখনই মানে তাদের পলিসিতে কি ছিল? এটা পলিসিতে ছিল যে 60 ঊর্ধ্ব হইলে রিটায়ারমেন্ট। কিন্তু তারা দেখেছে যে শিল্পকলা একাডেমিতে যদি এটা যদি আরো সুনাম বৃদ্ধি করতে হয়, হয়তো আমাদের দরকার। এই জন্যে তারা আমাদের প্রয়োজনীয়তা মনে করি আমাদেরকে, আমি ইভেন আমার সঙ্গে ছিল মোস্তফা কামাল বন্ধু, সেও আমরা দুজনে আমরা বয়স মানে 60 ঊর্ধ্ব হয়ে অনেক বছর ছিলাম। তারপরে শেষ পর্যন্ত এবার 2025 সাল পর্যন্ত ছিলাম। এখন নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে বিদায় নিতে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা গাইছি। এখন পর্যন্ত তারা বলতেছে যে না, আপনাদের প্রয়োজন হলে আমরা আপনাদেরকে ডাকবো, আপনাদেরকে আমরা অবশ্য দিতে চাই না, কিন্তু আপনাদেরকে আমাদের যে কোনো সময় লাগতেও পারে। আমরা এই প্রসঙ্গে আরেকটু পরে আসছি। আমরা যদি আবার দুটা লাইন যদি গান আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, আমি এবারে একটু লালন শাহের একটা গান একটু করে শুনেছি। এই গানটি আমার কাছে খুবই ভালো লাগে, গুরু শিষ্যের একটা গান। যে জনে শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়, যে জনে শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়। এক হাতে যদি বাস্ত তালি, এক হাতে যদি বাস্ত তালি, তবে কেন দুই হাত লাগা। যে জনে শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়, যে জনে শিষ্য হয় গুরুর মনের খবর লয়। এক হাতে যদি বাস্ত তালি, এক হাতে যদি বাস্ত তালি, তবে কেন দুই হাত লাগা। যে জনে শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়, যে জনে শিষ্য হয় গুরুর মনের খবর লয়। এই গানটি গাওয়ার পিছনে কারণ হলো, আমি তো সবসময় গান শিখাচ্ছি, এখনো শিখছি আমার কাছে, এই জন্য গুরু শিষ্যকে নিয়ে এই গানটি গেছে, পরম্পরার যে ব্যাপার। আর অনেকেই আবার গান শিখার পরে গুরুর খবর নেয় না, গুরুর খবর নিতে হয়। এটা লালন সাহিজির একদম একটা বাণী, একদম চিরন্তন বাণী। এই জন্য গানটি আমি গাই। রাইট, এই কালচারটা আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। হ্যাঁ, আমরা আশা করব যে এই কালচারটা আগের মতোই থাকবে এবং এটা অব্যাহত থাকবে আর কি। এই যে শিল্পকলার দীর্ঘদিনের আপনার এই পথ চলার প্রাপ্তির অপ্রাপ্তির জায়গাটা যদি আমি বলি, কতটুকু পেয়েছেন? আসলে প্রাপ্তি বলতে আমি একটা কথাই বলবো, আমার হাত দিয়ে অনেক ছেলে মেয়ে তৈরি হয়েছে, ওরা এস্টাবলিশড শিল্পী এখন। এটা হচ্ছে আমার প্রাপ্তি। বেতন কত পাচ্ছি না পাচ্ছি, কি পাইছি না পাইছি, এটা আমার মূল বিষয় না। আমার মূল বিষয় ছিল ছেলে মেয়ে আমার দ্বারা কিছু তৈরি হয়ে ওরা সঙ্গীত জগৎকে ওরা আলোকিত করবে। এবং আরো বেশি প্রাপ্তি হলো 2026 সাল থেকে। 2026 সাল থেকে তো আমরা বিদ্যা সংবর্ধনা নিলাম। বিদ্যা সংবর্ধনাটা এমনভাবে দিয়েছে আমাদেরকে, একবার লাল গালিচা সংবর্ধনা।
মানে আমার শিল্পী হিসেবে আমি বহু কিছু পেয়েছি, তবে এইটা আমার মনে হয় আমার মানে অনেক বেশি প্রাপ্তি মনে করছেন। শ্রেষ্ঠ পাওয়া, সেক্ষেত্রে আর কিছু বলার নেই। লোকসঙ্গীতকে জনপ্রিয়তা যদি করতে হয় অবশ্যই তাহলে সেক্ষেত্রে কি করলে আপনার কাছে বলে মনে হয় ভালো মনে হয় বলে? আসলে লোকসঙ্গীত তো হচ্ছে আমাদের প্রাণ, আমাদের দেশীয় লোক সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি। আর লোকসঙ্গীতের যে বাণী, যে সুর, জি লোকসঙ্গীতের কথাগুলো মানুষ খুব যত তাড়াতাড়ি বুঝতে পারে, আর সুর এবং মানে গানের ভাব মানুষকে খুব সহজে মানে আকৃষ্ট করে। জি আধুনিক রবীন্দ্র, নজরুল সব গানই সব গানই ভালো, জি কোনোটাকে আমি খারাপ চোখে দেখছি না। তো লোকসঙ্গীত হচ্ছে আমাদের দেশের প্রাণ। জি। এই হিসাবে লোকসঙ্গীতের উপর আমি বেশি একটু প্রাধান্য দিই, এটা এবং এটা আরো এস্টাবলিশড হবে যুগের পর যুগ, জি। এটাই আমি আশা করি। না, লোকসঙ্গীতটা আসলে আমাদের লোকজ হ্যাঁ। সংস্কৃতিটাকেই মানুষের কাছে উপস্থাপন করে বেশি, অবশ্যই, সেই অবশ্যই। ছন্দগুলোকে। হ্যাঁ, আর একটু ব্যক্তিগত প্রশ্নে যেতে চাই আপনার সাথে। এতক্ষণ তো আমরা আপনার শিল্পকর্ম নিয়ে আলোচনা করলাম, হুম। ব্যক্তিগত বলছি যে কি এই যে শিল্পের সঙ্গে আপনার এতটুকু পথ চলা, হুম। এত দূর পর্যন্ত আসা, এখনো আপনি শিল্পের সঙ্গেই আছেন, অবশ্যই। সেই ক্ষেত্রে পরিবার থেকে কখনো কি আপনাকে বাধার সম্মুখীন হতে হয়েছে? আসলে পরিবার থেকে কখনোই বাধার সম্মুখীন হইনি আমি, তবে পরিবার থেকে যদি আমি বাধার সম্মুখীন হতাম জি তাহলে কিন্তু এতটুকু আমি আসতে পারতাম না। ওই হিসাবে আমি মনে করি আমার দুইটা ছেলে আছে, বর্তমানে 3 ছেলে ছিল, জি একটা বড়টা মারা গেছে অনেক আগে। তো সবাই গান করতো। জি জি আমি পরবর্তীতে কেন যেন আমি এদেরকে গান গাওয়ার ব্যাপার খুব একটা উৎসাহিত করিনি। দেখলাম যে ওরা ব্যান্ডের গান করতো, আবার ওরা আবার ব্যান্ড গ্রুপও করেছিল আমার ছেলেরা। জি পরে দেখলাম যে পরিবেশ পরিস্থিতি কেমন যেন একটু খারাপের দিকে যেতে পারে হয়তো, এই জন্য আমি খুব একটু উৎসাহিত করিনি। জি। ওরা আস্তে ধীরে ওরা গান বাজনা ছেড়ে দিয়েছে। কিন্তু আমার কখনো আমার ছেলেরা বা আমার স্ত্রীও কখনো বাধা দেয়নি যে তুমি গান করিও না, জি কিন্তু তার সাপোর্ট ছিল। জি। তার সাপোর্ট না থাকলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। তো সেই সাপোর্টের জায়গা থেকে আমি যদি বলি, ভাবির নিশ্চয়ই আপনার এই গান গাওয়ার পিছনের যে গল্পটা, সেই গল্পের নিশ্চয়ই কোনো একটা প্রিয় গান নিশ্চয়ই ওনার আছে, যেটা সবসময় হয়তো বা উনি শুনতে খুব পছন্দ করেন এবং আপনি ওনাকে শোনাতে পছন্দ করেন। আমরা কি 2টা লাইন কি ভাবির সেই প্রিয় গানটা শুনতে পারি কিনা? অবশ্যই। ও আবার যখনই আমি টেলিভিশনে গান করতাম, ও প্রোগ্রামগুলো দেখতো, ও মাঝে মাঝে বলতো তোমার আজকের গান ভালো হয়েছে, বা যদি বলতো যে তোমার আজকে কেমন যেন তোমাকে একটু মনে হয়েছে, আরেকটু উৎফুল্ল ভাবে তোমার থাকা উচিত ছিল। মানে আপনার সমালোচকও ছিল, আবার আপনাকে অনুপ্রাণিত করতো। বাহ, হ্যাঁ, কিন্তু সে আমার কোনো প্রোগ্রাম সে আমার জি বাদ দেয়নি, গানগুলো সে শুনতো। যাই হোক, ওর প্রিয় একটি গান আমি শোনাচ্ছি। একদম। গানটি হচ্ছে আব্দুল আলিমের একটি গান। জি এই গানগুলো ও বেশি শোনে। হলদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, কেউ না জানিল কেউ না দেখিল, কেমনে পাখি দিয়া যে ফাঁকি, উইড়া গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে। আপনার মানে আপনি গাইলে না, মানে আমার জানি না কেমন, কিন্তু আমি গান গাইলে আমার স্টুডেন্টরা বলতো স্যার আপনি গাইলে একরকম লাগে, আমরা গাইলে কেমন যেন লাগে। আমি বলবো যে বাবা রে, আমরা যখন গান গাই তখন আমি অন্য জগতে চলে যাই। আমি এটাই আপনাকে বলতে চাইছিলাম, গভীরে চলে যাই। সঙ্গীতের সঙ্গে যে আমরা অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি আর কি, যে শিল্পের যে কোনো জায়গায় একটা কানেক্টিং জায়গা যদি, হ্যাঁ কারেক্ট, রাইট, মানে উপরের সাথে যদি একটা কানেক্টিং জায়গা তৈরি হয়, সেই শিল্পেটাই মানুষকে স্পর্শ করে, রাইট। আমার কাছে যতবারই আপনার গানগুলো শুনছি মনে হচ্ছে আপনি কোথায় যেন একটা হারিয়ে যান। হ্যাঁ, আসলে আমি হারিয়ে যাই। চমৎকার রহিম ভাই, একদম অসাধারণ। আচ্ছা রহিম ভাই, আমরা যদি বলি এই যে লোকসঙ্গীত নিয়ে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চা করছেন কিংবা
প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, আপনার অনেক ছাত্রছাত্রী আছে, হ্যাঁ। এই লোকসঙ্গীত নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে, অথবা কোনো স্বপ্ন দেখেন? আসলে লোকসঙ্গীত বলতে আমি যা বুঝি, জারি সারি, বাউল, ভাটিয়ালি, আঞ্চলিক গান, জি ভাওয়াইয়া গান, চট্টগ্রাম আঞ্চলিক, বিভিন্ন রকমের গানই কিন্তু আমি চর্চা করি আমি, এবং অনেক ছেলেমেয়েদেরকে আমি ভাওয়াইয়াও শিখিয়েছি। আবার ইভেন আঞ্চলিক গান, চট্টগ্রাম আঞ্চলিক গান, জি এবং আঞ্চলিক গান চট্টগ্রামের ছেলেমেয়েরা গায়, ওরাই কিন্তু আঞ্চলিক গানের সঠিক উচ্চারণে গাইতে পারে না, ও গাইতে গিয়ে দু একটা শুদ্ধ উচ্চারণ চলে আসে। তো এর মধ্যে আমি আঞ্চলিক গানও আমি সুর করেছি। আবার বিশেষ করে আমি আমার কিছু করার ইচ্ছা বলতে আমি মানে লোকসঙ্গীতের ধারাটাকে মানে কীভাবে অব্যাহত রাখা যায়, সব ধরনের গান, আঞ্চলিক থেকে শুরু করে সব ধরনের গান নিয়ে আমার পরিকল্পনা। যে কিন্তু এখন বর্তমানে আমি একটা সিটি কর্পোরেশন বিল্ডিং আছে ইয়েতে, ব্যাপারীপাড়া, জি জি এটা 4 তলায় একটা সুর মোহনা নামে একটা প্রতিষ্ঠান আছে। জি ওটা স্টুডিও, রেকর্ডিংও হয়, প্লাস আমি গানের ক্লাস করি। এখন ওখানে আমি বসি আর জি এইভাবেই আমি আমার সঙ্গীত জীবনটাকে আমি চালিয়ে যাচ্ছি। ছেলেমেয়েরা আসতেছে, শিখতে চাচ্ছে, আমি না তো করতে পারবো না, জি। সবাই শিখতে চাচ্ছে, আমি শিখাচ্ছি। কি পাচ্ছি না পাচ্ছি এটা আমার দেখার বিষয়। এটা আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি, হ্যাঁ। আত্মতৃপ্তি, আপনার আত্মতৃপ্তি, হ্যাঁ, হ্যাঁ, সোজা যে কথা। আমরা শিল্পীরা তো আসলে নিজের জন্য করি না, মানুষের জন্য করি। মানুষ, আমরা প্রথমে করি নিজের জন্য, হ্যাঁ, নিজের ভালো লাগা থেকে করি, হ্যাঁ। এরপরে হয়তো আমাদেরকে দায়বদ্ধতার জায়গা তৈরি হয়। আবার অনেকে বলতো আপনার কোনো প্রতিষ্ঠান আছে? আমি যখন শিল্পকলা ছিলাম জি বললাম যে ভাই আমি প্রতিষ্ঠানের দরকার, শিল্পকলাতে আমার প্রতিষ্ঠান, জি আমার আলাদা এক্সট্রা কোনো প্রতিষ্ঠান আমার কোনো দরকার নেই। জি তো এখন রিটায়ার করেছি, যেহেতু শিল্পকলা যাওয়া আসে নেই, এই জন্য আমি একটা ক্লাসের ব্যবস্থা করেছি। ওখানে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন। এটা আপনি তো বাংলাদেশ বেতার কিংবা আপনার টেলিভিশন শিল্পী, আপনি দীর্ঘদিন ধরে শিল্পকলার প্রশিক্ষক হিসেবে ছিলেন, সেই ক্ষেত্রে যদি আমি বলি, হ্যাঁ। আপনি কি মনে করেন যে সেই মর্যাদাটুকু আপনি পেয়েছেন, মর্যাদা আমাকে সেই সম্মানটুকু হ্যাঁ, পেয়েছেন? বিভিন্ন সংগঠন থেকে আমাকে সম্মাননা দিয়েছে। জি প্রথমত বলবো বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আমাকে একটা সম্মাননা দিয়েছে 2017 সালে। আচ্ছা, সম্মাননা পেয়েছি, এটা বিশাল প্রাপ্তি, এটা সরকারি প্রতিষ্ঠান। অবশ্যই। তার জেলা শিল্পকলা একাডেমি থেকে সম্মাননা পেয়েছি 2019 সালে। তো এই হচ্ছে 2টা সরকারি প্রতিষ্ঠান। এরপরে আবার শিল্পাচার্য জয়নুল আবেদিন স্বর্ণপদক জি ঢাকা থেকে 2016 সালে আমি পেয়েছি। তা এরকম অনেক প্রতিষ্ঠান থেকে আমি মানে আমার প্রায় 100টার মতো হবে আমার সম্মাননা স্মারক আছে, আমার ঘরে এখনো আছে। তো অনেক পেয়েছি। কেউ হয়তো 21 পদক পাচ্ছে, কেউ মানে স্বাধীনতা পদক পাচ্ছে, কিন্তু সম্মানটা পাচ্ছে, সবাই যে আমাকে ভালোবাসে, দোয়া করছে, এটাই আমার কিন্তু রহিম ভাই, বড় প্রাপ্তি। শিল্পীর মধ্যে কিন্তু আমরা যদি ধরি নিই যে অনেক শিল্পী আছেন যারা অসচ্ছল না, শিল্পী আছেন, তো সেই অসচ্ছল শিল্পীগুলোর জন্য যে ভূমিকাটুকু, মানে আমি যদি বলি সরকারের পক্ষ থেকে কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে রাখা উচিত, অবশ্যই। আপনি কি মনে করেন সেটাকে আদৌ কি দেখেছে কি? আসলে মানে ছিটে ফোটা কিছু জায়গায় দেখছি, কিন্তু একেবারে সর্বাত্মকভাবে যদি শিল্প সংস্কৃতিকে ধরে রাখার জন্য সরকার যদি উদ্যোগ নিত, তাহলে আজকে অনেক শিল্পীরাই কিন্তু খুব অভাব অনটনে আছে, আচ্ছা, কিন্তু বলতে পারছে না, কিন্তু বলতে পারছে না, কিন্তু শিল্পী তো বলতে পারে না। বলতে পারে না। হ্যাঁ, কিন্তু সে কেউ হয়তো গিটার বাজাচ্ছে, কেউ তো দোতারা বাজাচ্ছে, কেউ তো গান গাইছে, কিন্তু কোথাও হয়তো কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে, তাকে একটা সম্মানই দিচ্ছে। সে এই সম্মানটাই কি তার জন্য যথেষ্ট না? সে তার মনটাকে বা ভালো রাখার জন্যেই সে এটা করে যাচ্ছে। এর বিনিময়ে কিছু পাইলে না পাইলে না। কিন্তু একটা জিনিস রহিম ভাই, কিন্তু এটা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কিন্তু একটা অনুদান কিন্তু দেয়, কিন্তু দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো কি, হ্যাঁ, সব শিল্পী কি পাচ্ছে? পাচ্ছেন? আমার কোশ্চেনটা ওই জায়গায়। রাইট। হ্যাঁ, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, রহিম ভাই, আপনি কি সেই শিল্পীদের আওতাধীন আছেন, তার অত তালিকায় আছেন? আমি এই কথা বলতে আমি নারাজ। আমি 4টা ডাল ভাত খেতে পারছি, খুব সম্মানে আছি আমি। মানুষের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নেই। আমি বলবো যে এখন আমি যদি চেয়ে বসি আমাকে একটা অনুদান দেওয়া হোক, অনেকে মনে করো আমি তো হাসি খুশি চলছি,
খুব ভালো আছি। না সেই অর্থে বলছি না, কিন্তু হ্যাঁ। মনে করেন আপনার মনে করেন এটা আমাদের নাট্য দলগুলো কিন্তু ম্যাক্সিমাম অনেক নাট্য দলগুলো পায়। তারা কেন পায়? তারা বছরে 2-3টে নাটক করে, 3টা না করে 2টো নাটক তো করে। সেই জায়গা থেকে সরকার তাদেরকে অনুদান দিচ্ছে। আমি বলছি যদি শিল্পীকে যদি অনুদান দেয়, এই যে আপনার যে স্বপ্নর কথা একটু আগে বললেন, আপনি একটা ইনস্টিটিউটে আপনি প্রশিক্ষক হিসেবে আছেন রিটায়ারমেন্টের পরেও, হ্যাঁ তাহলে অবশ্যই। আপনি তো সেই অনুদান পেলে কিন্তু আপনি আরো একটা ইনস্টিটিউট খুলতে পারতেন। আমি সেই অর্থে বলছি, আমি কিন্তু আসলে পজিটিভ অর্থে বলছি। কালচারাল অফ মিনিস্ট্রি যদি এটা দৃষ্টিগোচর বা এটা যদি মানে তারা এটা শিল্পীদের প্রতি যদি এরকম একটা জি চিন্তা ভাবনা করে, জি, তাহলে শিল্প সংস্কৃতি বেঁচে থাকে। শিল্প সংস্কৃতি বেঁচে থাকা মানে দেশটা আরো উন্নতির দিকে। জি, আমরা জানি আমাদের এই প্রোগ্রামটা কোনো না কোনো সরকারি পৃষ্ঠপোষক বলেন, সরকারি কর্মকর্তারা দেখবেন, সরকার পক্ষের লোকজন দেখবেন। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো যে শিল্পীদেরকে তো সম্মানই করা যায় না, শিল্পীদের সুযোগটা দেওয়া যেন আরো সেটা প্রসারিত করতে পারে শিল্পটাকে। সেই জন্য আমরা মনে রহিম ভাই আটটা যদি 2টা লাইন আপনার গানটা একটু শুনতে। আচ্ছা আচ্ছা। আমি এবারে এটিএম রুহুল কুদ্দুসের লেখা আমারই সুর করে একটি গান আমি গাইছি। গানটা আমার ভালো লাগার একটি গান। দুদিনের দুনিয়ায় কিসের লাগিয়া বান্ধিনু এই ঘর বাড়ি, দুদিনের দুনিয়ায় কিসের লাগিয়া বান্ধিনু এই ঘর বাড়ি। সঙ্গে কিছু যাবে না বুঝেও তো বুঝি না, সঙ্গে কিছু যাবে না বুঝেও তো বুঝি না, বিপদে পড়া কান্দি, বিপদে পড়া কান্দি, কি যে করি বান্ধিনু এই ঘর বাড়ি। দুদিনের দুনিয়ায় কিসের লাগিয়া বান্ধিনু এই ঘর বাড়ি। চমৎকার চমৎকার। আপনার লেখা গানের সংখ্যা কয়টি এবং কয়টা গান আপনি সুর করেছেন? আমার সুর করা গান 200-300 হবে, কম না। বাহ, অনেক পল্লী গান আমার সুর করা। আমার অনেক ছেলেমেয়েরা আমার অনেক শিষ্যরাই গেয়েছে, আর আমিও ফাঁকে ফুঁকে গাইছি, বেতারও গাইছি, আর টেলিভিশনও গাওয়া হচ্ছে এইসব গান। যাই হোক, আমার আঞ্চলিক গানও আমি আছে বেশ কিছু আমার সুর করা। এর মধ্যে একটি গান আমি না গিয়ে পারছি না। গানটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে রাউজান, এম এ হাশিমের লেখা একটি গান আমি সুর করেছিলাম অনেক আগে। হন্ডে বাজের হাসন লালন মাইজ ভান্ডারি গান, আরে হন্ডে বাজের হাসন লালন মাইজ ভান্ডারি গান, উড়কা মারি যাইতো গোসায় আর ফরান্না, ওরে আর ফরান্না। হন্ডে বাজের হাসন লালন মাইজ ভান্ডারি গান, হন্ডে বাজের হাসন লালন মাইজ ভান্ডারি গান, উড়কা মারি যাইতো গোসায় আর ফরান্না, ওরে আর ফরান্না। হন্ডে বাজের হাসন লালন মাইজ ভান্ডারি গান। এই গানটি চমৎকার হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, একসময় এই হাসন লালন মাইজ ভান্ডারি গান খুব জনপ্রিয় ছিল, মাঝখান দিয়ে আবার একটু ভাটার পথে ছিল। ওই চিন্তা ভাবনাতেই গানটি উনি লিখেছেন। তখন আমি গানটি সুর করে রেডিও এবং টেলিভিশনে গেয়েছি, অনেকেই গিয়েছে গান। একজন শিল্পীর জন্য মানে শিল্প চর্চা, মানে সঙ্গীতের শিল্প চর্চার জন্য তার কাছে কতটুকু মানে চর্চা করা উচিত বলে আপনি মনে করেন? এই তো আমি একটা কথা সবাইকে বলি, আমার বাবা বলতেন চর্চা না করলে মরিচা পড়, অর্থাৎ চর্চা না করলে মরিচা পড়। একদম, মানে আমি মনে করি চর্চার কোনো বিকল্প নেই। সারে গামা পাধা নিসা হাতে ঘড়ি নেওয়া থেকে শুরু করে
একবারে শেষ পর্যন্ত এই সারেগামাতি থাকতে হবে, প্র্যাকটিস। জি যেমন গান গাইতে হলে সুরে গাইতে হলে জি। স্ট্যান্ডিং রেওয়াজ আছে, আর সুরে গাইতে হলে কিছু রাগ রাগিনী প্র্যাকটিস করতে হয়, কিছু অলংকারিত্ব আছে গানের মধ্যে, না হয় এই অলংকারিগুলো আসবে না, জি একদম। এবং গানগুলো নিষ্প্রাণ হয়ে যাবে। আপনি এই কি জন্য মনে আমি করেন, বলি আপনি কি মনে করেন এই তরুণ প্রজন্ম কিন্তু সেই চর্চার মধ্যে কি আছে? কিছু কিছু আছে, নেই যে তা না, তবে কম। তো যারা গান করছে তারা ঠিকই করছে, কিন্তু আর যারা এটার যারা মনে করছে যে আরে কোনো মতো আমি কিছুদিন গাইলে হবে, আর আর চর্চার কি দরকার, আমার তো বেশ জনপ্রিয়তা আছে, এই ধারণাটা খুব খারাপ। আমরা রহিম ভাই অনেকটা মানে কাছাকাছি চলে আসছি শেষ পর্যায়ে। শেষ বলে তো কোনো কিছু নেই, আবার যেখানে শেষ অবশ্যই। করবো আবার সেখান থেকে আবার শুরু করবো। রাইট রাইট। একজন ভালো শিল্পী হতে গেলে তার কোন গুণটা বেশি থাকা প্রয়োজন বলে মনে করেন? আচ্ছা, ভালো শিল্পী হতে হলে ভালো মনের স্বভাব হতে হবে, এবং তাকে যদি গান গাইতে হয় তাহলে তাকে অসৎকর্ম থেকে দূরে থাকতে হবে, ভালো কিছু মনোভাব নিয়ে তাকে চলতে হবে, এবং ভালো গান, ভালো সুর চর্চার মধ্যে থেকে নিজেকে প্রতিষ্ঠিত করবে, প্লাস সাইড বাই সাইড যদি কোনো কাজকর্ম থাকে সেটাও চালিয়ে যাবে। তাহলে শিল্প কি একজন ভালো মানুষ তৈরি করে কি? অবশ্যই অবশ্যই। যেমন বাংলাদেশে অনেক নামি দামি শিল্পী আছে, আমি নাম আর উল্লেখ করলাম না, অনেক এই শিল্প চর্চার মাধ্যমে দেশে বিদেশে নাম যশ খ্যাতি অর্জন করেছে, অনেক টাকার মালিক হয়েছে। জি কাজেই গান করতে, গানের মতো গান চর্চা যদি করতে পারে তাহলে অবশ্যই সে মানে অনেক কিছু করতে পারবে জীবনে, সে অংশ উন্নতি করতে পারবে। কাজেই গান বাজনা করলে করার মতো করতে হবে, না করলে নেই। আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে আপনাদের একটা চমৎকার একটা জুটি আমরা সবসময় দেখেছি, আমার শিল্পকলা যখন থেকে শুরু আমি দেখেছি যে আপনাদের একটা চমৎকার জুটি আছে, আপনি এবং মোস্তফা ভাই যে জুটি। হ্যাঁ অবশ্যই। এবং এটা আমরা বলি যে কি এটা কি কখনো কখনো ভাই, কখনো কখনো বন্ধু, আবার কখনো কখনো আপনারা খুনসুটি করেন, সেটাও আমরা দেখতাম। অবশ্যই অবশ্যই। এই যে সম্পর্কটা তৈরি হয়েছে, এই সম্পর্কটা প্রতিটা শিল্পীর মধ্যে থাকা প্রয়োজন বলে মনে করেন কিনা? এইটা যেমন 1974 সাল থেকে, আমি তো বেতারে 73 সালে এসেছি, 74 সাল থেকে মোস্তফা আমার সঙ্গে পরিচিত, এবার সেই সাথে আমাদের আরেক শিল্পী চট্টগ্রামেরই স্বনামধন্য ছিল আব্দুল মান্নান রানা, এই দুজনের সঙ্গে আমার বন্ধুত্ব। তো রানা তো ও ব্যবসা নিয়ে ব্যস্ত, আর গান বাজনা তো করেই ফাঁকে ফুঁকে, আর মোস্তফা কামাল আমরা দুই বন্ধু, যখনই যেখানে যে গান আর গান, আর দুইজনে মিলে একটু দুষ্টামি, আবার একটু মাঝে মাঝে একটু ও একটা চুটকি বলে, আমি একটা চুটকি বলি, একটু হাসাহাসি হয়। আর আমরা যদি হাসাহাসিতে না থাকি, মানে মানে অন্য যারা আছে সবাই বলে যে না, রহিম ভাই মোস্তফা কামাল যখন আসছে এবার আমরা একটু হাসবো, এই তখন আমাদের কাছ থেকে কিছু কথা শুনে ও একটা জোকস বলবো, আমি একটা জোকস বলি, এইভাবে করতে করতে আমাদের মধ্যে এমন একটা সখ্যতা, জি মানে কি বলবো আর, মানে নাড়ি টান যেরকম, ওর সঙ্গে আমার সেরকম একটা বন্ধু। সেই জায়গা থেকে যদি বলি মোস্তফা ভাইয়ের একটা প্রিয় গান যদি আপনাদেরকে দুইটা লাইন শোনান। আচ্ছা, মোস্তফা কামালের একটা প্রিয় গান, আমি যে গানটা গাইবো, গানটা মোস্তফা কামাল সবসময় গায়, আমিও করি। জি ওর দেখা থেকে আমিও গাই, ও বলে যে হ্যাঁ তোর গানটা খুব ভালো লাগে গান, তাই আমি গানটা করি। এই গানটি গাইছি আমি। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মুখ জেগে ওঠে, পাগলা হাওয়ার
বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। আপনাদের এই সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কটা এই গুম অটুট থাকুক, এখনো আছে, আমরা এখনো বন্ধু। সেই দোয়াই করছি। ও আমার খবর নেই, আমি খবর নেই, প্রতিদিন বা 2 দিন অন্তর অন্তর কথাবার্তা। মানে বললাম তো, আমাদের শিল্পকলায় মানে গুটি কয়েক মানুষ আছে যাদের রিলেশন গুলো না একটু অন্যরকম। যেমন আপনাকে দেখেছি, তারপরে শাহিন ইউস সারোয়ার এবং হ্যাঁ। বাপ্পাদার যে হ্যাঁ। সম্পর্কটা, বাপ্পিদার যে সম্পর্কটা, সেটা দেখেছি আমরা। তো এই ধরনের কিছু জুটিদের সম্পর্ক আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে আসলে, সেই জন্য অবশ্যই। বলা। রহিম ভাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আজকের এই মঞ্চালোকে আসার অনুভূতিটা একটু একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে মঞ্চালোকে আমি তো মাঝে মাঝে ইউটিউবে দেখি। জি। যাই হোক, আমারও একটা ইচ্ছা ছিল মঞ্চালোকে আমি কখনো যদি সুযোগ পাই হয়তো আমি আমার অনুভূতি ব্যক্ত করে ওখানে একটা প্রোগ্রাম করব। আমি খুব খুশি হয়েছে মঞ্চালোক থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। এই মঞ্চালোক অনেক প্রতিভাবান, অনেক গুণী শিল্পীদের আশা দেওয়া থাকবে, এখানে প্রোগ্রাম হবে। মঞ্চালোকের মাধ্যমে সবাই চিনুক মঞ্চালোককে, আর মঞ্চালোকের মাধ্যমে শিল্পীদেরকে সবাই জানুক সারা বিশ্বব্যাপী। এটাই আমি কামনা করছি। মঞ্চালোক আরো সুন্দরভাবে এগিয়ে যাক, এই শুভকামনা করে আমি। রহিম ভাই, আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমাদের এই মঞ্চালোকের পরিবার থেকে আপনার জন্য অনেক ভালোবাসা। আপনি এসছেন, আমরা আপনাকে পাবো ভাবতে পারিনি, কারণ আপনি অনেক বড় শিল্পী। আপনার মানে সুস্থতাও কামনা করছি। আবারও আপনাকে এই মঞ্চালোকে যদি আমরা আনতে পারি, আপনি যদি আসেন, আমরা আবারও ধন্য মনে করব। ইনশাআল্লাহ হ্যাঁ, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যার সঙ্গে আমরা মঞ্চে ছিলাম, এই স্টুডিওতে ছিলাম, তিনি সকলেরই প্রিয় মানুষ, আমাদের শিল্পকলার অনেক প্রিয় মানুষ, আমাদের প্রিয়জন, আমাদের অগ্রজ, যিনি আমাদেরকে সবসময় পথ দেখান। তার সুরে আমরা সবসময় বিমোহিত থাকি। আজকেও তিনি আমাদেরকে রাঙিয়ে তুলেছেন। তিনি আর কেউ নন, আপনারা দেখেছেন এতক্ষণ, আব্দুর রহিম স্যার। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় দর্শক, নাটকের সঙ্গে থাকুন, গানের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। রহিম, আমরা একটা গান করতে করতে বাড়ি যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান, আমার খুব পছন্দের গান। এই গানটি কেন যেন আমি খুব গাই। যাই একটু করে গাইছি আমি গানটা। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো।